প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি এসএমসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ তসলিম উদ্দিন খান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। যেমনটি বলছিলাম দর্শক, এখনই আজ বিশ্ব জনসংখ্যা দিবস এবং এই দিবসটি সারা পৃথিবীব্যাপী যেভাবে পালিত হচ্ছে বাংলাদেশেও পালিত হচ্ছে। শুরুতে যদি একটু জানি আপনার কাছে যে বাংলাদেশে বিশ্ব জনসংখ্যা দিবসটি কিভাবে পালন করা হচ্ছে। দেখেন, বিশ্ব জনসংখ্যা দিবস সারা পৃথিবীতেই পালিত হয় এবং এই বিশ্ব জনসংখ্যা দিবস এই দিনটিতে আমরা জনসংখ্যা বিষয়ক বিভিন্ন কার্যক্রম আলোচনা হয়, বিভিন্ন কর্মসূচি থাকে। বাংলাদেশেও কিন্তু এর থেকে ব্যতিক্রম না। আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর রয়েছে এবং তার সাথে যারা হেলথ মিনিস্ট্রি এই দিবসটি মূলত তারা পালন করার জন্য বিভিন্ন কর্মসূচিতে থাকে। আমাদেরও যারা এই পাবলিক হেলথের কার্যক্রম বাস্তবায়ন করি, পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন করি, বিভিন্ন অর্গানাইজেশন তাদেরও নিজস্ব কর্মসূচি কিন্তু থাকে এই দিবসটিকে ঘিরে। যদি জানতে চাই যে বিশ্ব জনসংখ্যা দিবসের মূল বিষয়টি কি বা কোন অবজেক্টিভটাকে কেন্দ্র করে এই বিশ্ব জনসংখ্যা দিবস? দেখেন, প্রতি বছর একটা থিম থাকে যেটা নিয়ে আবর্ত হয় এই বিশ্ব জনসংখ্যা দিবস। তো এবারের যে বিশ্ব জনসংখ্যা দিবস সেটার মূল প্রতিপাদ্য সেটা হলো ইনক্লুসিভ ইনফরমেশন ব্যবহার করা। অর্থাৎ এই যে তথ্য উপত্য এইগুলো কিন্তু খুবই দরকার এই জনসংখ্যা বিষয়ে বিশ্লেষণ করা এবং জনসংখ্যা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন করা। আচ্ছা, পুরো প্রতিপাদ্যটা যদি বলি তাহলে সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি। এর মূল বক্তব্যটা আসলে কি? আসলে এই দেখেন, আপনার কথাই এখানে ভালোভাবে আপনি বলেছেন যে তথ্য উপাত্ত যে বিশ্লেষণ করবে এটা কিন্তু ইনক্লুসিভ হতে হবে। অর্থাৎ কোনো একটা সোসাইটির একটা গ্রুপ বা কোনো একটা সেগমেন্ট অফ পপুলেশন তাকে যদি আপনি এক্সক্লুড করেন তাহলে কিন্তু হবে না। যেমন বাংলাদেশে যে অ্যাডোলেসেন্ট গ্রুপ রয়েছে, বিরাট একটা অ্যাডোলেসেন্ট গ্রুপ, তাদের স্বাস্থ্য চাহিদা একরকমের। আবার যারা পরিবার পরিকল্পনা কর্মসূচির মধ্যে এখনই রয়েছেন, আপনি যেরকম ধরতে পারেন যে 15 থেকে 49 বছর এবং তারা যাদের ম্যারিড উমেন, তাদের প্রয়োজনটা আর এক রকমের। আবার দেখেন যে যারা এর পরবর্তীতে রয়েছে, অর্থাৎ আপনার এই যারা এইজিং পপুলেশন রয়েছে তাদের কিন্তু প্রয়োজনটা আর এক রকমের। আমরা এবারের প্রতিবদ্ধ বিষয় হলো এই সবারই ইনফরমেশন নেওয়া, সবার ইনফরমেশনটাকে ইনক্লুসিভ উপায়ে বিশ্লেষণ করা, যাতে করে আমরা প্রত্যেকটা সেগমেন্ট অফ পপুলেশনের জন্য যে রকমের কর্মসূচি দরকার সেরকম কর্মসূচি আমরা পালন করতে পারি। বাহ, চমৎকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যদি একটু জানতে চাই যে আমাদের দেশে যেভাবে পালন করা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে সেভাবে নিশ্চয় পালন করা হচ্ছে না, তারা হয়তো একটু ভিন্ন রকম ভাবে পালন করছে, সেই ধারণা যদি আমাদেরকে দিতেন। না, এটা বিশ্বের যে বিভিন্ন দেশে পালিত হচ্ছে, প্রত্যেকেরই জনসংখ্যা নিয়ে যে ব্যবস্থাপনাটা বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়। ওই পরিবর্তিত পরিস্থিতির উপরে তারা কিন্তু তাদের এই পরিবার পরিকল্পনা কর্মসূচি কিভাবে চলছে, জনসংখ্যার অবস্থাটা কি, সেটার উপরে ভিত্তি করে তারা কর্মসূচি নেয়। সেই কর্মসূচিটা এই দিবসটি হলো আমাদের সবার জন্য ইউনিভার্সাল। সবাই মিলে তার নিজ নিজ দেশে এই বিষয়ে আমরা আলোচনা করি। জাতিসংঘ সারা বিশ্বে এই দিবসটি পালনে উৎসাহিত করে সবাইকে। জি, মানে মূল বিষয়টাই হচ্ছে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে যে দিবসটি আসলে কিভাবে করে তারা পালন করবে। আচ্ছা, এখানে আপনি বলছিলেন যে বিভিন্ন বয়সের মানুষজন আছে। আমরা যদি বলি যে বাংলাদেশের মোট জনসংখ্যার 31% হচ্ছে কিশোর কিশোরী এবং তরুণ জনগোষ্ঠী, তাদেরকে কাজে লাগানো বা তাদেরকে উদ্বুদ্ধ করা, এই বিষয়টি আসলে কিভাবে নিশ্চিত করা হচ্ছে? আপনি যে প্রশ্নটি করেছেন, মনে হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আপনি মূলত জানতে চাচ্ছেন। শিক্ষা এবং প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা। এই যে ডেমোগ্রাফিক, আপনার একটা কিশোর কিশোরী যারা আছে তারাই তো ফিউচারে এদেশকে নেতৃত্ব দিবে এবং তারাই অর্থনৈতিক কার্যক্রমে তাদের একটা বিরাট অংশগ্রহণ থাকবে। তো সেই বিষয়টিকে চিন্তা করে এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। অর্থাৎ একটা সময়ে আপনার
30 থেকে 40 বছর পর্যন্ত সাধারণত একটা দেশের জন্য যদি তারা পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন করে তাহলে একটা ট্রানজিশন হয়। এই ট্রানজিশনে দেখা যায় যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সোজা সরল সংজ্ঞা হলো আপনার কর্মক্ষম জনসংখ্যা বেশি থাকবে, ডিপেন্ডেবল জনসংখ্যা অপেক্ষাকৃত কম থাকবে। তাহলে কি হয়? তাহলে তারা এই কর্মক্ষম যারা থাকে তারা কন্ট্রিবিউশন করতে পারে সোসাইটিতে, এবং ইকোনমি স্বাভাবিক কারণেই অনেক ভাইব্রেন্ট হয়, ইকোনমি ডেভেলপমেন্ট হয়। সেই দিকটাকে চিন্তা করে যেটা এই ডিভিডেন্ডের সময় আমাদের কি করতে হবে, আমাদের আগে থেকেই পরিকল্পনা নিতে হবে এবং আমরা একটা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে আমাদের ইয়াঙ্গার গ্রুপ, তাদের যাতে করে বেশি তারা প্রোডাক্টিবিলিটি তাদের বেশি থাকে। যদি আমরা সঠিক পরিকল্পনা করে তাদের ব্যবহার না করতে পারি, এই সুযোগটা কিন্তু বেশি দিন আমাদের কাছে থাকে না। যেমন আমাদের 35 থেকে 2040-এর মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ তারপরে দেখা যাবে যে ডিপেন্ডেবল জনসংখ্যা বেশি হয়ে গেছে, তখন তো এই সুযোগটা থাকবে না। তো যার জন্য আমরা জনসংখ্যার এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা মনে করি এই সময়টাকে যতটা আমরা ব্যবহার করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো, ততটা বেশি ইকোনমিক্যালি বেনিফিটেড হব, দেশের অবস্থার উন্নয়নে আমাদেরকে হেল্প করবে এবং বাংলাদেশ সার্বিকভাবে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় যে তরুণ জনগোষ্ঠীকে ব্যবহার করার কথা যেটা বলছেন, সেটা আসলে কি উপায়ে বা কিভাবে করা যেতে পারে? এই বিষয়টির জন্য আমি সবসময় বলি একটা সামগ্রিক পরিকল্পনা দরকার, মাল্টি সেক্টরাল পরিকল্পনা দরকার। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার কিন্তু এটা কাজ না। এটা দেখেন, এটার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন একটা বিরাট দায়িত্ব রয়েছে যে তারা এই জনগোষ্ঠীকে কিভাবে প্রশিক্ষিত করতে চায়, কিভাবে তাদের দক্ষতা উন্নয়ন করতে চায়, এবং সেইটা একটা কিন্তু এটা কোনো একটা অল্প সময়ের একটা পরিকল্পনা, একটা লঙ্গার টার্ম একটা প্ল্যানিং প্রসেসের মধ্যে আসতে হবে। সেইটা গেল একদিকে। তারপরেও কিন্তু অন্য আমাদের মিনিস্ট্রি অফ ইউথ রয়েছে, তারা কিভাবে এদেরকে ব্যবহার করতে চায়, তাদের চিন্তা ভাবনা কি, সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুসিভ হতে হবে। ইনক্লুসিভ হতে হবে। মিনিস্ট্রি অফ উমেন অ্যাফেয়ার্স আছে, তাদের ওখানে উমেন একটা 50% অফ দ্য টোটাল পপুলেশন। তারা যদি এই আয়োজনের মধ্যে এই যে পপুলেশন ডিভিডেন্ডের সুযোগটা নেওয়ার মধ্যে ওনরাও যদি পার্টিসিপেট না করে, তাহলে কিন্তু শুধু পুরুষ থেকে এটা হবে না, কেন অর্ধেক এক্সক্লুড হয়ে যাবে। আমরা তো ইনক্লুসিভ বলছি, এই জন্য মহিলাদেরকেও এই উমেন অ্যাফেয়ার্সের একটা বড় ভূমিকা আছে। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে এইটা মাল্টি সেক্টরাল একটা অ্যাপ্রোচ হওয়া উচিত, সবাই নিয়ে চিন্তা করা উচিত। আজকের এই বিশ্ব জনসংখ্যা দিবসে আমাদের এইটার ব্যাপারে আমরা আরও সচেতন করতে চাই। সরকারের আরও বেশি সরকারের কর্মসূচি রয়েছে, কিন্তু আরও বেশি এদিকে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কথা আপনি বলছিলেন, আমি জানতে চাইবো যে ব্যক্তি সচেতনতা কতখানি জরুরি সেক্ষেত্রে? দেখেন, বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি বলেন, জনসংখ্যা প্ল্যানিংয়ের বলেন, এখানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ দিক হলো পাবলিক প্রাইভেট মিক্স, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ রয়েছে। এই পার্টনারশিপটা সরকারই এই ব্যবস্থা করে দিয়েছে যে সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা করব। তো সেখানে স্বাভাবিক কারণেই প্রত্যেকটা প্রতিষ্ঠান যারা এই কর্মসূচিতে সম্পৃক্ত রয়েছে তাদের দায়িত্ব আছে, সরকারের তো কোঅর্ডিনেশনের জন্য একটা ব্যাপক দায়িত্ব আছে এবং তারা পালন করছে। তো আমরা কিন্তু অনেক অগ্রগতি অর্জন করেছি এবং এভাবে যদি আমাদের কর্মসূচি চলে, আমি আশা করি ফিউচারে আরও আমরা ব্যাপক পরিবর্তন দেখতে পাবো এবং দেশের উন্নয়ন হবে। অবশ্যই। জনশুমারি 2022-এর তথ্য মতে বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর হার বৃদ্ধি পেয়েছে। এই বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীকে আসলে কিভাবে কাজে লাগানো যেতে পারে বা তাদের স্বাস্থ্য পুষ্টির চাহিদা মেটানোর যে বিষয়টি, সেটা কিভাবে কাজ করছে? দেখেন, আমি একটু আগে আপনাকে বলেছি যে বাংলাদেশে 100 জন দম্পতির মধ্যে 64 জন দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে, এবং এর আরেকটা ইন্ডিকেটর আছে খুবই ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য যে পরিবার পরিকল্পনা কর্মসূচি কতটুকু সাকসেসফুল। সেখানে আমরা দেখি এটাকে বলে টোটাল ফার্টিলিটি রেট। এই টোটাল ফার্টিলিটি রেট কিন্তু আমাদের 2.3, অর্থাৎ একজন প্রজননক্ষম মহিলা
তার জীবনদশায় সম্ভাব্য 2.3 বাচ্চা তার হবে। এটা সহজভাবে মোটা দাগে বলা, এটা কিন্তু অনেক সাফল্য। এটা অনেক বেশি ছিল, 6.5 ছিল বেশ 30 বছর আগেও। আমরা এই কর্মসূচি বাস্তবায়নের ফলে এটা কমে এসেছে। এইটা কিন্তু একটা দিক আমাদের মনে রাখতে হবে। কিন্তু এর সাথে আরেকটা দিক আছে, এই যে পরিবার পরিকল্পনা কর্মসূচি, এর একটা ট্রানজিশন আছে। ট্রানজিশনটা কি? ইয়াঙ্গার পপুলেশন প্রথমে বেশি থাকে এবং আস্তে আস্তে ওল্ডার জেনারেশন, এইজিং পপুলেশন বেড়ে যায়। কেন তারা তো পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করেছে, আস্তে আস্তে পদ্ধতি ব্যবহার করে তাদের সন্তান আগে হয়তো 6টা, এখন হবে 2টা অথবা তার চেয়েও কম। তো স্বাভাবিক কারণেই এইজিং পপুলেশনের প্রপোর্শন বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, এই যে এইজিং পপুলেশন বেড়ে যায়, এতে ইকোনমির উপরে যে এরকম একটা প্রেশার পড়ে, আবার আমাদের তো দায়বদ্ধতা আছে। আমাদের এই এইজিং পপুলেশনকে দুই দিক থেকে, একটা দায়বদ্ধতার দিক থেকে, আমাদের ভ্যালুজের দিক থেকে আমাদের অবশ্যই তাদের টেক কেয়ার করতে হবে, একটা দায়িত্ব আছে সেখানে। এক্স্যাক্টলি, নিউট্রিশন দিতে হবে। আরেকটা হলো, তাদের যদি আমরা সুস্থ রাখতে পারি, যেহেতু লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে, তাদেরকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে কিন্তু ন্যাশনাল ইকোনমির উপরে সেটা একটা প্রচণ্ড রকমের আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। কারণ আমাদের এক্সপেন্ডিচার কম হবে। তারা যদিও অবসরে গিয়েছেন বা বয়স হয়েছে, কিন্তু তারা কন্ট্রিবিউশন করতে পারবে ইকোনমিতে বিভিন্নভাবে। তো সেই জন্য আমরা বলি যে এইজিং পপুলেশনের উপরে আমাদের একটা দৃষ্টি দিতে হবে, তাদের উপরে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এবং তারা যাতে সুস্থ থাকে, তাদের নিউট্রিশন। আমার অর্গানাইজেশনও আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছি। এইটা একটা নতুন কনসেপ্ট, কিন্তু বাংলাদেশে এতটা এইজিং পপুলেশন ছিল না। এটা যেমন একটা দিক। আর একটা দিক হলো, এই এইজিং পপুলেশন আগে পারিবারিক যেটা বন্ধনটা একটু ডিফারেন্ট ছিল, আপনার যৌথ পরিবার ছিল। এখন নিউক্লিয়ার ফ্যামিলির দিকে আমরা যাচ্ছি, এবং সেখানে স্বাভাবিক কারণেই যারা এইজিং পপুলেশন, তাদের নিয়ে রাষ্ট্রের ভাবতে হবে। যারা এই বিভিন্ন সামাজিক কর্মসূচি যেসব প্রতিষ্ঠান করছে, তাদেরও এই নতুন দিকটিকে সব বিবেচনায় আনতে হবে, এবং এ ব্যাপারে বিভিন্ন কর্মসূচি কিন্তু বাস্তবায়ন করতে হবে। অবশ্যই। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে এইজিং পপুলেশন, এদের কে আসলে আমরা কি হিসেবে ব্যবহার করছি সেটার উপর ডিপেন্ড করছে যে এনারা আমাদের কার্স নাকি ব্লেসিং। তো সেই ব্যবহারের জায়গাটা যদি বলতেন যে তারা আসলে কিভাবে ইকোনমিকে সাপোর্ট দিতে পারে, বা সেই কন্ট্রিবিউশনটা কেমন হতে পারে। দেখেন, যেহেতু কনসেপ্টটাই নতুনভাবে আলোচিত হচ্ছে, এটাকে আরও ব্যাপকভাবে আলোচনার দাবি রাখে, পরিকল্পনার দাবি রাখে। আপনি যেটা ইকোনমির কন্ট্রিবিউশন, ওই ভদ্রলোকটি বা ওই ভদ্রমহিলা সারা জীবন তো আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউশন করে, এখন ওনাদের একটু অবসরে আছেন অথবা বয়স হয়েছে। কিন্তু শুধু সেটা না, আমরা বিভিন্নভাবে দেখতে পারি। যদি আমাদের পাশেই এশিয়ার দেশ জাপানের কথা যদি চিন্তা করি, যতই বয়োজ্যেষ্ঠ হোক, তারা কিন্তু কোনো না কোনো কার্যক্রমের মধ্যে নিজেকে রাখে। হয়তো তারা ফুল টাইম 8 আওয়ার্স না হলেও 5 আওয়ার্স বা 3 আওয়ার্সের কাজ করে, কোনো না কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে থাকে, এবং দেশের ইকোনমিকেও কন্ট্রিবিউট করে। আমাদের যেটা প্রবলেম হলো, আমাদের মাইন্ডসেটটাকেও এখন পর্যন্ত আমরা কিন্তু ওইভাবে নিতে পারিনি। সবেমাত্র এটা কিন্তু ট্রানজিশন হয়েছে, শুরু হয়েছে এইজিং পপুলেশন বাড়া এবং একটা সামাজিক পরিবর্তন। এই দিকগুলো বিবেচনা করে বিভিন্ন রকমের চিন্তা করতে হবে, তাদের অ্যাক্টিভিটিসের কথা চিন্তা করতে হবে। তারা কিন্তু সামগ্রিক পরিকল্পনা, এবং তারা কোনো না কোনোভাবে কিন্তু ইকোনমিকে কন্ট্রিবিউশন, আপনি যেটা বলছেন, হয়তোবা যেখানে পরিশ্রমটা একটু বেশি, সেই কাজটা না করে এর বাইরেও কিন্তু অনেক কাজ আছে, সেখানে তারা করতে পারবে। সেই কাজটা করলে হয়তো এতটা। একটু জানতে চাইবো ভাই, এইজিং পপুলেশন মানে ইনাদের স্বাস্থ্য এবং পুষ্টির ব্যাপারটা নিশ্চিত করার জন্য আমরা কতখানি প্রস্তুত? এখানে প্রস্তুতি যতটা রয়েছে, আমি মনে করি এর থেকে বেশি হলো সচেতনতা বাড়াতে হবে। আমরা এখন পর্যন্ত কিন্তু বিদেশে অনেক রকমের কার্যক্রম থাকে এইজিং পপুলেশনের জন্য, আমাদের দেশে সবেমাত্র আমরা শুরু করেছি। আমরা অনেক ক্ষেত্রে আমরা ওল্ড হোমের কথা চিন্তা করতেছি, কিন্তু ওল্ড হোমের কথা চিন্তা হলেই একটা নেগেটিভ কনোটেশন আমাদের মধ্যে চলে আসে। সেটা তো একদিকে আছে, সেটাও দেখতে হবে। আরেকটা হলো
এই যে জনগোষ্ঠীর জন্য যে ব্যাপক একটা কর্মসূচি বলবো, টু বি অনেস্ট, 2-1টা প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে কাজ করে, কিন্তু এরকম যে সারা দেশব্যাপী একটা বিরাট ভূমিকা পালন করবে এরকম কিন্তু এখন পর্যন্ত শুরু হয় নাই। এটা গেলো একটা দিকে। তাদের স্বাস্থ্যের ব্যাপারে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যে আলাদা কোনো কর্মসূচি এরকম কিন্তু এখন পর্যন্ত খুব একটা আমরা দেখছি না। এটাও কিন্তু আনতে হবে যে এইজিং পপুলেশনের তাদের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনাটা সম্পূর্ণ ভিন্ন হবে। তাদের যে মরবিডিটি, অর্থাৎ তাদের যে ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা বা তাদের যেটা স্বাস্থ্যের সমস্যা হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু একটা ইয়াঙ্গার থেকে কম্পারেটিভলি ডিফারেন্ট। আপনি যদি অন্যভাবে বলেন যে ফর এক্সাম্পল নন কমিউনিকেবল ডিজিজ, তার মধ্যে আপনি যদি হাইপার টেনশনের কথা বলেন, ডায়াবেটিক্সের কথা বলেন, স্বাভাবিক কারণে এইজিং পপুলেশনের মধ্যে মানে বিষয়টি কিন্তু শুধুমাত্র শারীরিক না, শারীরিক এবং মানসিক উভয়ই। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই যে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেক্টরে এসএমসির ভূমিকা আসলে মূলত কি, এবং সেটা যদি আমাদেরকে বলতেন। দেখেন, এসএমসি সারা বাংলাদেশে শিশু স্বাস্থ্য, তারপরে অ্যাডোলেসেন্ট হেলথ, পরিবার পরিকল্পনা, এসব ক্ষেত্রে নিউট্রিশন, এসব ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা। অর্থাৎ পাবলিক হেলথের ক্ষেত্রে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারিভাবে আমরা সরকারের সহায়ক হিসেবে আমরা কাজ করছি। এই কাজে আমরা সবসময় সরকারের সহায়তা পাচ্ছি, সমর্থন পাচ্ছি। আপনি যেটা বলেছেন পুষ্টির ক্ষেত্রে, আমরা শিশুদের ক্ষেত্রে তার জন্ম থেকে কিন্তু আমরা কার্যক্রম শুরু করি। জন্ম থেকে দেখেন, গত যে 2টা পরপর বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে হলো 2018 এবং 2022, এর মধ্যে দেখা গেছে যে ব্রেস্ট ফিডিংয়ের হার কমে গেছে। 65 ছিল আগে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ 6 মাসে আর কিচ্ছু খাবে না, শুধু শিশু বুকের দুধ খাবে, সেইটা কিন্তু কমে এখন 55। আমরা চাই এটা বাড়ুক, এটা বাড়ে নাই। তো আমরা ব্যাপক প্রচারণা চালাই প্রায় 120টা উপজেলায়, এই যাতে করে মারা ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে পারে। এটা একটা। তারপরে শুরু হলো তার যে 6 মান্থ টু 5 ইয়ার্স, সেখানে আমরা আমাদের যে এমএনপি মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, আমাদের ব্র্যান্ডের মনিমিক্স, এটা কিন্তু ব্যাপকভাবে আমরা প্রচারণা চালাই, ডিস্ট্রিবিউশন করি, যাতে করে নিউট্রিশনের অভাব বাচ্চাদের না থাকে, আয়রন ডেফিসিয়েন্সির অভাব বাচ্চাদের না থাকে। দেখেন, আয়রন ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে তার কগনিটিভ অ্যাপ্রোচকে এফেক্ট করে, অর্থাৎ তার কিন্তু ইন্টেলিজেন্সি বাচ্চাদের অতটা, আমরা তো চাই একটা কোহর্ট হবে যারা ইন্টেলিজেন্ট হবে, সেখানে কিন্তু বাধাগ্রস্ত হয়। তো আমরা সেই কর্মসূচি রয়েছে। অ্যাডোলেসেন্টদের জন্য আমাদের কর্মসূচি রয়েছে। আমাদের আরেকটা কর্মসূচি খুব ইম্পর্টেন্ট, যেটা বলে গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশন, অর্থাৎ প্রত্যেকটা শিশু তার যতটুকু বেড়ে ওঠার দরকার, যতটুকু ওয়েট হওয়ার দরকার, ততটুকু না হলেই কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়। ওই শিশুটি নিউট্রিশন অভাব রয়েছে, তো সেটা আমরা আইডেন্টিফাই করি। প্রায় বাংলাদেশে 15,000-এর মতো আমাদের নন গ্রাজুয়েট প্রোভাইডার রয়েছে। আমাদের একটা নেটওয়ার্ক রয়েছে ব্লু স্টার, সেই ব্লু স্টারের মাধ্যমে আমরা এই সেবাগুলো দেই। এর বাইরে প্রেগনেন্ট মাদের জন্য আমাদের যে তাদের যে নিউট্রিশনের অভাব, এই জন্য মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আমাদের আছে। অর্থাৎ সার্বিকভাবে আমরা নিউট্রিশনের, এবং আমরা এখন অত্যন্ত দুশ্চিন্তার বিষয়, নতুন বিষয়, সেটা হলো এইজিং পপুলেশন যারা, তাদের জন্য নিউট্রিশনের আমরা কাজ করছি। কিছুদিনের মধ্যে আমরা একটা নতুন তাদের জন্য একটা সাপ্লিমেন্ট আমরা মার্কেটে নিয়ে আসতে চাই এবং এটা প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই। অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল। আপনারা যতগুলো কর্মসূচি গ্রহণ করছেন সেই উদ্যোগগুলো যেন সফল হয়, সেটাই প্রত্যাশা থাকবে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ এই আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।